গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস শুভ্র। পড়ছি এর নবম ও শেষ পর্ব। ড্রাইভার বলল, ছোট সাপ, কোন দিকে যাব? শুভ্র বলল, ফার ফ্রম দ্য মিডিং ক্রাউড। ড্রাইভার এমন ভঙ্গিতে গাড়ি স্টার্ট দিল যেন ফার ফ্রম দ্য মিডিং ক্রাউড জায়গাটা সে চেনে, আগেও অনেকবার গিয়েছে। আসমানি খুব হাসছে, তাকে দেখে মনে হচ্ছে সে খুব মজা পাচ্ছে। শুভ্র বলল, আমার অবশ্যই রিকশা করে ঘুরতে ইচ্ছা করছে। গাড়িতে উঠলেই আমার দম বন্ধ লাগে। আসমানি, তোমার লাগে না? মনে হয় না লোহার একটা খাঁচায় তোমাকে আটকে ফেলা হয়েছে? উত্তর না দিয়ে আসমানি পান মুখে দিল। সে কৌটা ভর্তি করে পান নিয়ে এসেছে। শুভ্রর দিকে পানের কৌটা এগিয়ে দিয়ে বলল, পান খান। শুভ্র বলল, আমি তো পান খাই না। আচ্ছা দাও, খেয়ে দেখি। জর্দা নেই তো? ওমা, জর্দা ছাড়া পান হয়? জর্দা আছে। আচ্ছা ঠিক আছে, জর্দা দিয়েই খেয়ে দেখি। শুভ্র পান মুখে দিল। আসমানির শাড়ির আঁচল মাথায় তুলতে তুলতে বলল, বলুন দেখি, কোন জিনিস একবার হারালে পাওয়া যায় কিন্তু দ্বিতীয়বার হারালে পাওয়া যায় না? এটা কি কোনো ধাঁধা? খুব সহজ ধাঁধা। একবার হারালে পাওয়া যায়, দ্বিতীয়বার হারালে আর পাওয়া যায় না। সম্মান। সম্মান যতবার হারাবেন ততবারই ফেরত পাবেন। এটা সম্মান না। আমি পারছি না। দাঁত। দাঁত প্রথমবার হারালে পাওয়া যায়, দাঁত উঠে। দ্বিতীয়বার হারালে আর পাওয়া যায় না। শুভ্র বিস্মিত হয়ে বলল, আসলেই তো তাই। আচ্ছা দেখি আরেকটা ধাঁধা ধরো তো। আসমানি বলল, আপনি চোখ বন্ধ করুন। এই ধাঁধাটা চোখ বন্ধ করে জবাব দিতে হয়। শুভ্র চোখ বন্ধ করল। আসমানি বলল, এখন বলুন, আমি কি রঙের শাড়ি পরেছি? আমার ধারণা আপনি বলতে পারবেন না। শুভ্র থতমত খেয়ে গেল। আসলে সে বলতে পারছে না। এতক্ষণ ধরে যে মেয়েটির সঙ্গে সে আছে, সে কি রঙের শাড়ি পরেছে এটা সে কেন বলতে পারবে না? কি আশ্চর্য! এত দেরি করছেন কেন, বলুন। চকলেট রঙের। কি রঙের বললেন? চকলেট রঙের। হয়েছে? আসমানি কিছু বলছে না। তার চাপা হাসি শোনা যাচ্ছে। জবাবটা যে সঠিক হয়নি শুভ্রতা বুঝতে পারছে। চকলেট রংটা হঠাৎ তার মাথায় এসেছে বলেই সে বলেছে। না, ভুল হল। চকলেট রঙের ব্যাপারটা হঠাৎ তার মাথায় আসেনি। চকলেট রং মীরার খুব পছন্দ। মীরা যখন তখন বলে উঠবে, চকলেট আমি খেতে পছন্দ করি, চকলেট রঙের শাড়ি পরতে পছন্দ করি, এবং কোনো একদিন আমি চকলেটের দোকান দেব, যেখানে পৃথিবীর সব দেশের চকলেট পাওয়া যাবে। আপনি এখনো চোখ বন্ধ করে আছেন কেন? চোখ মেলুন। শুভ্র চোখ মেলে ধাক্কার মতো খেল। প্রথমত আসমানি কোনো শাড়ি পরেনি, সাদা রঙের সালোয়ার কামিজ পরেছে। ওড়না দিয়ে মাথা ঢেকে রেখেছে, সেই ওড়নার রংটাও সাদা। অথচ কিছুক্ষণ আগেও তার মনে হচ্ছিল আসমানি শাড়ি পরেছে। গাড়িতে উঠেই সে ঘোমটা দিয়েছে। আসলে সে ঘোমটা দেয়নি, মাথায় ওড়না উঠিয়ে দিয়েছে। আসমানি খিলখিল করে হাসছে। শুভ্র বলল, তুমি হাসছ কেন? আপনি খুব অবাক হয়ে আমার কাপড় দেখছেন তো, এই জন্যে হাসছি। তুমি কি রঙের কাপড় পরেছ তা বলতে পারিনি। এর সহজ অর্থ আমি তোমাকে ভালোমতো লক্ষ্য করি না। এটা তোমার জন্য কষ্টের ব্যাপার হওয়া উচিত, কিন্তু তুমি হাসছ। আসমানি আরেকটা পান মুখে দিতে দিতে বলল, আমি যদি আপনার প্রেমে পড়তাম তাহলে কষ্ট পেতাম। আমি তো আপনার প্রেমে পড়ি নাই। আপনি আমাকে লক্ষ্য করলেও কিছু না, লক্ষ্য না করলেও কিছু না। ও, কেউ যদি আমাকে লক্ষ্য না করে তাহলেই আমার বেশি ভালো লাগে। তোমার কথা বুঝতে পারছি না। ও আল্লাহ, আমি তো জটিল কথা বলতেছি না। জটিল মানুষদের সঙ্গে থাকলে জটিল কথা বলা যায়। আমি সব সময় থাকি সহজ মানুষদের সঙ্গে। আমাদের কাজে জটিল মানুষরা আসে না। শুভ্র আগ্রহের সঙ্গে বলল, আমি কেমন মানুষ? আসমানি সঙ্গে সঙ্গে বলল, আপনি বোকা মানুষ। তুমি সত্যি আমাকে বোকা বলছো না ঠাট্টা করছো? সত্যি বোকা বলছি, ঠাট্টা করব কেন? আপনার সঙ্গে তো আমার ঠাট্টা সম্পর্ক না। আপনি তো আমার নানা না। আমার নিজেরও ধারণা আমি বোকা, তবে পড়াশোনার বুদ্ধি আমার আছে। আমি সারা জীবন ফার্স্ট সেকেন্ড হয়েছি, তবে পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হবার সাথে বুদ্ধির কোনো সম্পর্ক নেই। সম্পর্ক না থাকলে তো ভালোই। শুভ্র বলল, দেখি আরেকটা পান দাও তো। পান খেতে বেশ ভালো লাগছে। পান খেতে এত ভালো লাগবে জানলে রোজ পান খেতাম।
আসমানি পানের কোটা বাড়িয়ে দিল। শুভ্র পানের খিলি হাতে নিতে নিতে আগ্রহের সঙ্গে বলল, মানুষের বুদ্ধি কেমন এটা মাপার চেষ্টা অনেকদিন থেকেই করা হচ্ছে, পারা যাচ্ছে না। এমন কোনো পদ্ধতি নেই যা থেকে চট করে বলে দেয়া যায় এই মানুষটার বুদ্ধি বেশি বা এর কম। আইকিউ টেস্ট বললে এক ধরনের টেস্ট আছে। মজার ব্যাপার কি জানো, পৃথিবীর অনেক বিখ্যাত মানুষ এই টেস্টে ফেল করেছেন। আপনি পাশ করেছেন? আমি এই টেস্ট কখনো দিইনি, দিলেও আমার ধারণা আমি পাশ করতে পারবো না। তবে মীরা খুব হাই নাম্বার পেয়েছে। মীরা কে? আমার সঙ্গে এমএসসি পাশ করেছে, অসম্ভব ভালো ছাত্রী। দেখতে কেমন? দেখতে কেমনের সঙ্গে তো বুদ্ধির সম্পর্ক নেই। অবশ্যই আছে। একটা মানুষ বোকা না বুদ্ধিমান তা বলার জন্য কোনো পরীক্ষা লাগে না, চেহারা দেখে বলে দেওয়া যায়। তুমি বলতে পারো? অবশ্যই পারি। আপনাকে দেখে বলেছিলাম না আপনি একটু বোকা। শুভ্র চুপ করে গেল। জর্দার কারণে তার মাথা ঘুরছে। তার জন্য অবশ্যই খারাপ লাগছে না, বরং ভালোই লাগছে। সে মনে মনে ঠিক করে ফেলল মুখের পানটা শেষ হবার সঙ্গে সঙ্গে আরেকটা পান খাবে, বাড়তি জর্দা দিয়ে খাবে। গাড়ি ময়মনসিংহ রোড ধরে চলেছে। রাস্তায় খুব ট্রাফিক। এক একবার গাড়ি থামিয়ে চুপচাপ বসে থাকতে হচ্ছে। শুভ্র লক্ষ্য করল আশপাশের গাড়ি থেকে অনেকেই কৌতূহলী হয়ে তাকে এবং আসমানিকে দেখছে। এরকম ঘটনা কি আগেও ঘটেছে? মনে হয় না। মীরাকে নিয়েও সে আগে অনেকবার গাড়িতে করে ঘুরেছে, তখন তো লোকজন এমন কৌতূহলী হয়ে তাকায়নি। এখন তাকাচ্ছে কেন? আসমানি, জি? তুমি কি লক্ষ্য করেছ লোকজন আমাদের দেখছে? হুম। তোমার কি ধারণা কেন সবাই এমন করে তাকাচ্ছে? আপনি বুঝতে পারছেন না? না, বুঝতে পারছি না। খুব ভালো করে আমার মুখের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। শুভ্র ভালো করেই তাকাল। পান খাওয়ার জন্য আসমানির ঠোঁট হয়েছে টকটকে লাল। এর বেশি কিছু তো না। সে নিজেও পান খেয়েছে, তার ঠোঁটও নিশ্চয়ই লাল হয়েছে। একটা ছেলে এবং একটা মেয়ে বসে আছে, দুজনের ঠোঁটই টকটকে লাল। এটাই কি লোকজনের কৌতূহলের কারণ? বুঝতে পারছেন কিছু? না। কেন লোকজন কৌতূহলী হয়ে আমাদের দিকে তাকাচ্ছে বলবো? বলো। আপনি কিন্তু লজ্জা পাবেন। লজ্জা পাবো কেন? আমাদের দেখে সবাই ভাবছে আমরা বিয়ে করেছি, বিয়ের পর আমি যাচ্ছি স্বামীর ঘরে। শুভ্র বিস্মিত হয়ে বলল, এরকম ভাববে কেন? আসমানি হাসি মুখে বলল, এরকম ভাববে কারণ আপনি পরেছেন পায়জামা পাঞ্জাবি, বরদের পোশাক, আর আমি মুখে চন্দনের ফোঁটা দিয়েছি। এই জন্যই তো আপনাকে বললাম আমার মুখের দিকে তাকাতে। মেয়েরা মুখে চন্দনের ফোঁটা দেয় শুধু বিয়ের দিন। মুখে চন্দনের ফোঁটা কেন দিয়েছ? আমি যখনই কারোর সঙ্গে বাইরে বের হই, মোটামুটি বউ সেজে বের হই। মুখে চন্দনের ফোঁটা দিই, চোখে কাজল দিই। তুমি কি প্রায়ই লোকজনদের সঙ্গে বের হও? প্রায় না হলেও মাঝে মাঝে বের হই। বের হয়ে কোথায় যাও? রাস্তা রাস্তায় ঘুরে বেড়াও? যারা আমাকে নিয়ে বের হয় তারা রাস্তায় ঘোরার জন্য বের হয় না, তারা আমাকে বাগানবাড়িতে নিয়ে যায়। বাগানবাড়িতে নিয়ে যায় মানে কি? বাগানবাড়িটা কি? ঢাকা শহরে কিছু ধনী মানুষ আছে যাদের শহরে বাড়ি আছে, আবার জঙ্গলের দিকে নির্জনে জায়গা আছে, সেখানে সুন্দর বাড়িঘর আছে। বন্ধু বান্ধব নিয়ে সেই সব বাড়িতে নানান ধরনের ফুর্তি হয়, গান বাজনা হয়, মদ খেয়ে নানান রকম হুল্লোড় হয়। তুমি যাও সেসব জায়গায়? যাব না কেন, টাকা দিলেই আমি যাব। বাগানবাড়িতে যাবার জন্য আমরা অনেক বেশি টাকা পাই, এক এক রাতের জন্য ৫,০০০ টাকা। আপনার কাছে যদি ৫,০০০ টাকা থাকে তাহলে আপনি আমাকে কোনো বাগানবাড়িতে নিয়ে যেতে পারেন। আমার তো কোনো বাগানবাড়ি নেই। পরিচিত এমন কেউ নাই যার বাগানবাড়ি আছে? না। আমি একটা বাগানবাড়ি খুব ভালো করে চিনি, আপনাকে নিয়ে গেলে কোনো সমস্যা হবে না। দারোয়ান হাসি মুখে ঘর খুলে দেবে, যাবেন? শুভ্র জবাব দিল না, অবাক হয়ে তাকিয়ে রইল। আসমানি বলল, আরেকটা পান খান, দানে দানে ৩ দান। যে কোনো জিনিস ৩ বার করতে হয়। বিয়ের সময় যে কবুল বলে একবার কিন্তু বলে না, ৩ বার বলে। দেই আরেকটা পান? দাও। শুভ্র পান মুখে দিল। তাকে হঠাৎ খুব অস্থির মনে হল, যেন সে খুবই দুশ্চিন্তায় পড়ে গেছে। সে চোখ থেকে চশমা খুলে আবার চোখে দিল, জানলার কাঁচ নামিয়ে আবারও কাঁচ উঠিয়ে দিল। আসমানি বলল, আপনার কি শরীর খারাপ করেছে? শুভ্র বলল, না। আপনার কপাল ঘামছে, দেখি কাছে আসুন তো, আমি কপালটা মুছে দিই। শুভ্র নড়ল না, যেখানে বসেছিল সেখানে বসে রইল।
আসমানি নিজেই এগিয়ে এসে গায়ের ওড়না দিয়ে শুভ্রর কপালের ঘাম মুছিয়ে দিল। শুভ্র অস্পষ্ট গলায় বলল, আসমানি, তোমাকে একটা কথা বলতে চাচ্ছি। আসমানি বলল, বলুন, কথা বলুন। শুভ্র একদৃষ্টিতে আসমানির দিকে তাকিয়ে আছে। আসমানির ঠোঁটের কোণায় অস্পষ্ট হাসি। সে শুভ্রর চোখের ওপর থেকে চোখ ফিরিয়ে নিয়েছে। সে তাকিয়ে আছে, আবার তাকিয়েও নেই। চুপ করে আছেন কেন? বলেন, কি বলবেন? কিভাবে বলবো গুছাতে পারছি না। এরকম হয়, অনেক কথা আছে, গলা পর্যন্ত আসে কিন্তু গলা দিয়া বাইর হয় না। তারও ওষুধ আছে। কি ওষুধ? তখন মাল খাইতে হয়। মাল কি জানেন? মদ। মদ রে লোকে মাল বলে, আবার মেয়ে মানুষরা বলে মাল। চলেন যাই, অন্যখানে গিয়া বসি। আপনি মাল খান, তারপরে নিশ্চিন্তে কথা বলেন। আসমানি, তোমার সঙ্গে আমি কেন ঘুরছি জানো? না, জানি না। তোমার মনে এ ধরনের কোনো চিন্তা আসেনি তো, যে আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি? ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা তাহলে কি? আমি তোমাদের কষ্টটা বুঝতে চেষ্টা করছিলাম। কারো খুব কাছাকাছি না গেলে কষ্ট বোঝা যায় না। আমি কাছাকাছি যাবার চেষ্টা করেছি। কষ্ট বুঝতে পারছেন? মনে হয় কিছুটা পেরেছি। ছোট সাহেব, আপনার একটা কথা বলি, মন দিয়া শুনেন। যারা পয়সা দিয়ে আমরার কাছে আসে, আপনি তার আসছেও অনেক খারাপ। এটা কেন বলছো? জানি না কেন বললাম। নেন, আরেকটা পান খান। শুভ্র হাত বাড়িয়ে পান নিল। আসমানি হাসি মুখে জানলা দিয়ে তাকিয়ে আছে। বাইরের দৃশ্য মনে হয় তার খুব ভালো লাগছে। তারও মুখ ভর্তি পান। জানলা দিয়ে মাথা বের করে পানের পিক ফেলতে গিয়ে সে তার সালোয়ার মাখামাখি করে ফেলল। এতে মনে হয় তার আনন্দ আরও বাড়ল। সে শুভ্রর দিকে তাকিয়ে বলল, ছোট সাহেব, আপনি একটা কাজ করেন, আমার হাত ধইরা বসেন। হাত ধইরা বসলে আমরার কষ্ট আরো তাড়াতাড়ি বুঝবেন। হি 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 হি। আসমানি হাসছে। তার হাসি থামছেই না। রেকর্ড করা হাসির সঙ্গে এই হাসি মিল খাচ্ছে না। বিনুর বাবা মারা গেছেন। মৃত্যু সংবাদ নিয়ে এসেছে বিনুর চাচাতো ভাই ইয়াকুব। ঢাকা শহরে সেই প্রথম এসেছে। ঠিকানা লেখা কাগজ সঙ্গে ছিল। তারপরেও তার পুরো ১.৫ দিন লাগল বিনুকে খুঁজে বের করতে। বিনুর বাবা মারা গেছেন বুধবার দুপুরে। বিনু খবর পেল শুক্রবার সকালে। মৃত্যু সংবাদ দিয়ে ইয়াকুব প্রথম যে কথাটা বলল, গত রাত থেকে না খাওয়া, ভাত খাওয়ানোর জোগাড় আছে? বিনু ভাইয়ের জন্যে ভাত খাবার জোগাড় করতে গেল। সে কাঁদল না, চিৎকার করে শোকের কোনো প্রকাশ দেখাল না। ইয়াকুব তাতে খুব স্বস্তি বোধ করল। বিনু চিৎকার হইচই শুরু করলে সমস্যা হতো। কে তার ভাতের জোগাড় করত? খিদে তার শরীরে কাঁপুনি ধরে গেছে, চোখে ঝাপসা দেখতে শুরু করেছে। জাহানারা বিছানায় শুয়েছিলেন। জানলার ওপাশ দিয়ে বিনুকে যেতে দেখে জিজ্ঞেস করলেন, দোতলায় কে এসেছে? বিনু শান্ত গলায় বলল, আমার চাচাতো ভাই। তার নাম কি? ইয়াকুব। জানলা দিয়ে কথা বলছো কেন বেয়াদবের মতো? ঘরে ঢুকে প্রশ্নের জবাব দাও। বাবা মা আদব কায়দা শিখায় নাই? বিনু ঘরে ঢুকল। জাহানারা বিছানায় উঠে বসতে বসতে বললেন, তুমি কোন সাহসে তোমার ভাইকে দোতলায় আনলে? এই সাহসের মানে কি? তুমি জানো না দোতলায় ওঠা নিষেধ? এক্ষুনি একতলায় পাঠাও। জি, পাঠাচ্ছি। ইয়াকুব চায় কি? কিছু চায় না। তুমি যেভাবে কাজকর্ম করছো তাতে মনে হয় ঘরবাড়ি সবই তোমার। এরকম মনে করার মতো কিছু ঘটেনি। এবাড়ির কাজের মেয়ে রানীর মা তোমার চেয়ে উপরে আছে। রানীর মা কাজ করে খায়, তুমি পরের উপর খাও। বুঝতে পারছ? জি। ভাই এসেছে, খুব ভালো কথা। এখন ভাইয়ের হাত ধরে যেখানকার জিনিস সেখানে চলে যাও। জি আচ্ছা। আজই যাবে? জি, আজই যাব। দুপুরে চলে যাব। যাবার আগে সুটকেস খুলে দেখিয়ে যাবে। আমার এখন শরীর ভালো না। কোনো জিনিস সুটকেসে ভরে নিয়ে গেলে বুঝতে পারব না। বিনু সামনে থেকে সরে গেল, কিন্তু জাহানারার মনে হচ্ছে বিনু এখনো সামনে দাঁড়িয়ে। মেয়েটাকে আরও অপমান করতে ইচ্ছে হচ্ছে। তার নিজের শরীর জ্বালা করছে। মেয়েটাকে কুৎসিত কিছু গালি দিতে পারলে জ্বলুনি হয়তো কমত। কুৎসিত গালি তিনি জানেন। বাড়ির পেছনে বস্তির পানির কল। পানি নিতে এসে এরা যেসব গালাগালি করে তিনি শোবার ঘর থেকে শুনতে পান। এসব গালাগালির মধ্যে সবচেয়ে ভদ্র গালি হল খানকি মাগি। বিনুকে ডেকে খানকি মাগি গালি দিলে কেমন হয়? মেয়েটা এই গালি শুনে কি করবে? অনেকক্ষণ নিশ্চয়ই হাঁ করে তার দিকে তাকিয়ে থাকবে। জাহানারা কল্পনায় বিনুর বিস্মিত মুখ পরিষ্কার দেখলেন। তার হাসি পেয়ে গেল। হাসি চাপতে গেলেন। সেই হাসি আরও বাড়ল।
হাসার মতো অবস্থা তার না। শুভ্র গত রাতে বাসায় ফিরেনি, তার আগের রাতেও ফিরেনি। আজ খুব ভোরে ম্যানেজার সালে এসেছিল। তার সঙ্গে তিনি অনেক রাগারাগি করেছেন। এই বদমাসটাকে কিছু কঠিন গালাগালি দিতে পারলে হতো, খানকিমাগি ধরনের গালি। এই গালি পুরুষদের জন্য প্রযোজ্য নয়। মেয়েরা বিশেষ অবস্থায় খানকিমাগি হয়, পুরুষরা কি হয়? এক পর্যায়ে তার ইচ্ছা করছিল বিছানা থেকে নেমে লাথি মেরে ম্যানেজারকে চেয়ার শুদ্ধ মেঝেতে ফেলে দিতে। হারামজাদা আবার কুচুর কুচুর শব্দ করে তার সামনেই পান খায়। কত বড় অভদ্র! তিনি অবশ্যই মনের রাগ প্রকাশ করলেন না। শান্ত মুখে বললেন, খবর কি? সালে বলল, কোন খবর জানতে চান? জাহানারার মুখ তেতো হয়ে গেল। মনে মনে বললেন, শুয়োরের বাচ্চা, তুমি জানো না আমি কোন খবর জানতে চাই? তোমার কাছে কি আমি সৌদি আরবের বাদশার খবর জানতে চাই? তোমার কাছে জানতে চাই আমার ছেলের খবর। তিনি দাঁতে দাঁত চেপে নিজের রাগ সামলালেন। যদিও রাগ সামলানোটা খুবই কষ্টের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, কারণ হারামজাদা ম্যানেজারটা শুধু যে কুচর কুচর করে পান খাচ্ছে তাই না, পাও নাচাচ্ছে, পায়ে স্প্রিং ফিট করে এসেছে। জাহানারা শান্ত গলায় বললেন, আসমানি মেয়েটার বিষয়ে কি করেছ? কি ব্যবস্থা নিয়েছ? ব্যবস্থা নেওয়া হবে, আপনি নিশ্চিন্ত থাকেন। আধখাট বেঁধে এগুতে হবে। আমার যা করার আমি করব। শুভ্র কাল রাতে ঘরে ফিরেনি। ও আচ্ছা, গত পরশু রাতেও ফিরেনি। আমার তো এখন মনে হয় শুভ্র বাড়িঘর ছেড়ে দিয়ে বেশ্যা বাড়িতেই থাকবে। আপনি দুশ্চিন্তা করবেন না। আমি দুশ্চিন্তা করব না তো দুশ্চিন্তা করবে কে? তুমি করবে নাকি সৌদি আরবের বাদশা করবেন? সালে পানের পিক ফেলবার জন্যে বারান্দায় চলে গেল। আবার ফিরে এসে বসে পা নাচাতে লাগল। জানারা লক্ষ্য করলেন, আগে সে একটা পা নাড়াচ্ছিল, এখন দুটা পাই নাড়াচ্ছে। শুভ্র এখন কি করছে তুমি জানো? সঠিক জানি না। তার কাজকর্ম সম্পর্কে কিছুই জানো না? বাড়ির মেয়েগুলিকে 15,000 করে টাকা দিয়ে নিজের নিজের বাড়ি পাঠানোর চেষ্টা চালাচ্ছেন। লাভ হচ্ছে না, কেউ যেতে চাচ্ছে না। এরা টাকাটা নিবে, কিন্তু যেটা করবে সেটা হলো এক বাড়ি ছেড়ে অন্য বাড়িতে গিয়ে উঠবে। মাঝখান থেকে সবার নেট লাভ 15,000 টাকা। টাকা দেওয়া হয়ে গেছে? শুনেছি দেয়া শুরু হয়েছে, সঠিক জানি না। তুমি দেখি কোনো কিছুই সঠিক জানো না, সবই বেঠিক জানো। আমি বিছানায় শুয়ে থেকে যা জানি, তুমি শহরে বন্দরে ঘোরাঘুরি করে তার 100 ভাগের 1 ভাগ জানো না। 15,000 করে টাকা দিলে সব কটা মেয়ের জন্য কত টাকা লাগবে? অনেক লাগবে। সেই অনেকটা কত হিসাব করে বলো, নাকি যোগ বিয়োগ গুণ ভাগ ভুলে গেছ? শোনো, পা নাচানোটা একটু বন্ধ করো। আমার সামনে পা না নাচিয়ে বাড়িতে গিয়ে নাচাও। সালে পা নাচানো বন্ধ করলেন। জাহানারা কঠিন গলায় বললেন, এত এত টাকা যে শুভ্র দিচ্ছে তার কি এত টাকা আছে? তার অন্য ব্যবসার অবস্থা কি? অবস্থা ভালো না। ভালো না কেন? এখনকার ব্যবসা হলো বেশিরভাগই 2 নম্বরই। ওনার পক্ষে 2 নম্বরই কাজ সম্ভব না। উজবুকের মতো কথা বলবা না। তার পক্ষে বেশ্যাবাড়িতে পড়ে থাকা সম্ভব, আর 2 নম্বরই ব্যবসা করা সম্ভব না। এটা কেমন কথা? সালেউদ্দিন চুপ করে রইলেন। জাহানারা বললেন, আমি শুনতে পাচ্ছি সেই বাড়ি বিক্রি করার চেষ্টা করছে। এটা কি সত্যি? জি সত্যি। এই বাড়ি আর অফিস সবই তিনি বিক্রি করতে চান। দালাল ধরা হয়েছে, দালালেরা খোঁজখবর করছে। বিক্রি করে সে খাবে কি? থাকবে কোথায়? সে কি তার মাকে নিয়ে ভিক্ষা করতে বের হবে? কমলাপুর রেল স্টেশনে মা বেটায় ভিক্ষা করব? আর তোমরা ভিক্ষা দিবে? তোমার সঙ্গে ছিঁড়া ময়লা 1 টাকার নোট আছে? থাকলে দিয়ে যাও, তোমাকে দিয়ে ভিক্ষা শুরু করি। সালে বিব্রত গলায় বললেন, আপনার শরীরটা খারাপ, আপনি শুয়ে থাকুন। তুমি চলে যাচ্ছ? জি, আমি রোজই একবার এসে খোঁজ নিয়ে যাব। তোমাকে রোজ আসতে হবে না। তোমাকে যেদিন দেখি সেদিন আমার দিনটা খারাপ যায়। তোমাকে যখন ডাকবো তখনই আসবে, নিজ থেকে আসবে না। জি আচ্ছা। ম্যানেজার চলে যাবার পর থেকে জাহানারা বিছানায় চোখ বন্ধ করে শুয়েছিলেন। কারোর সঙ্গে কোনো কথা বলেননি। টেলিফোন বেজেছে, টেলিফোন ধরেননি। টেলিফোন হয়তো শুভ্র করেছে, তারপরও ধরেননি, ধরতে ইচ্ছা করেনি। কান্নার শব্দ পাওয়া যাচ্ছে। কোনো এক মেয়ে চাপা গলায় ফুঁপিয়ে কাঁদছে, এমনভাবে কাঁদছে যেন কেউ তার কান্না শুনতে না পায়। বিনু কি কাঁদছে? বিনু কেন কাঁদবে? কাঁদার মতো এমন কি ঘটনা ঘটল? ভাই নিতে এসেছে, এ তো আনন্দের কথা, কাঁদবে কেন? জাহানারা রানীর মাকে ডাকলেন। রানীর মা কয়েকদিন হলে এ বাড়িতে কাজ করছে। তার কাজকর্ম ভালো, চালচলন ভালো না, কেমন করে যেন শরীর দুলিয়ে হাঁটে। যেসব বাড়িতে যুবক পুরুষ থাকে সেসব বাড়িতে রানীর মা ধরনের কাজের মেয়ে রাখতে নেই।
মেয়েটাকে 2-1 দিনের মধ্যে বিদায় করে দিতে হবে। সবচেয়ে ভালো হয় আজই বিদায় করে দিলে। আম্মা ডাকছেন গো? হ্যাঁ ডেকেছি। আহ্লাদি করে কথা বলবে না। ডাকছেন গো আবার কি? যখন ডাকি সামনে এসে দাঁড়াবে। গো বলে টান দিতে হবে না। কাঁদছে কে? আফামুনি কাঁদতেছে। আফামনি আবার কি? বিনু আফামনি হলো কবে? তুমি যেমন বিনুও তেমন। বিনুর থাকার জায়গা নেই, থাকতে দিয়েছি। সে কাঁদছে কেন? উনার পিতা ইন্তেকাল করেছেন। ভাই খবর নিয়ে আসছে, এই জন্যে কাঁদতেছেন। বিনুর বাবা মারা গেছে? জি। কবে মারা গেছে? বুধবারে। সেই দিন উনার শরীরটা ভালো ছিল। দুপুরে খাওয়া দাওয়া কইরা চাদর গায়ে দিয়া ঘুমাইতেছিলেন। ঘুমের মধ্যে ইন্তেকাল হয়েছে। কেউ বুঝতে পারে নাই। তুমি এত কথা জানলে কি করে? উনার ভাই বলেছেন। তার সঙ্গে তোমার এত কথা বলার দরকার কি? পুরুষ মানুষ দেখলেই কথা না বলে থাকতে পারো না? যাও বিনুকে ডেকে নিয়ে এসো। আফামনি দরজা বন্ধ কইরা কাঁদতেছে। ডাকলে শুনবে না। তুমি গিয়ে বলো আমি ডাকছি, আমার কথা বললেই শুনবে। জাহানারা অপেক্ষা করছেন। বিনু আসছে না। আশ্চর্য, মেয়েটা এত বেয়াদব! এ তো দেখি ম্যানেজারের চেয়েও বেয়াদব। তিনি সব সহ্য করবেন, বেয়াদবি সহ্য করবেন না। মানুষ মারা যাবে, কেউ অনন্তকাল বাঁচবে না, তাই বলে বেয়াদবি করতে হবে? জাহানারা বিনুর সীমাহীন বেয়াদবির কথা ভাবতে ভাবতেই একসময় ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন নৌকায় করে তিনি কোথায় যেন যাচ্ছেন। তার কোলে শুভ্র। সে দুধের শিশু, কিন্তু তার চোখে চশমা। তিনি শুভ্রর বাবার সঙ্গে রাগারাগি করছেন। বাচ্চাদের কত সুন্দর সুন্দর চশমা পাওয়া যায়, এইসব না কিনে বুড়ো মানুষদের মতো কি চশমা কিনেছ? সারা মুখ ঢেকে গেছে এত বড় চশমা। শুভ্রর বাবা বলছেন, হ্যাঁ চশমাটা বড়ই হয়েছে। এই বলতে বলতে তিনি নৌকার পাটাতনে শুয়ে পড়লেন। জাহানারা বললেন, তুমি করছো কি? ঘুমের মধ্যে গড়িয়ে নদীতে পড়ে যাবে তো। আমি সাঁতার জানি, আমি তোমাকে তুলতে পারবো, কিন্তু আমার কোলে শুভ্র, আমি তাকে নিয়ে কিভাবে তোমাকে তুলব? শুভ্রর বাবা বললেন, আমি পড়ব না। বলতেই নৌকা কাত হল। শুভ্রর বাবা গড়িয়ে পানিতে পড়ে গেলেন। চারদিকে খুব হইচই হচ্ছে। এই হইচয়ে জাহানারার ঘুম ভাঙল। তিনি তাকিয়ে দেখেন তার বিছানার পাশে বিনু দাঁড়িয়ে আছে। বিনুর হাতে সুটকেস। জাহানারা বললেন, তুমি কোথায় যাও? বিনু বলল, দেশের বাড়িতে। চাচি, আমার বাবা মারা গেছেন। জাহানারা বিছানায় উঠে বসতে বসতে বললেন, আমাকে এত বড় বিপদে ফেলে তুমি চলে যাবার কথা ভাবতে পারলে? তুমি কেমন মেয়ে বলো দেখি? তোমার চোখে লো নাই? 2 রাত ধরে আমার ছেলের খোঁজ নাই। আমি অসুস্থ হয়ে পড়ে আছি, আমার হুঁশজ্ঞান নাই। কি বলতে কি বলি তার ঠিক নাই, আর তুমি সুটকেস হাতে রওনা দিয়ে দিলে। বিনু ক্ষীণ গলায় বলল, চাচি, আমার বাবা বুধবারে মারা গেছেন। জাহানারা হাঁপাতে হাঁপাতে বললেন, বুধবারে তোমার বাবা মারা গেছেন, তার আমি কি করব? তোমার বাবার কপালে লেখা ছিল বুধবারে মৃত্যু। কপালে যদি বুধবারে মৃত্যু লেখা থাকে, তাহলে বুধবারেই মৃত্যু হবে, সোমবারে হবে না। আজ শুক্রবার, তোমার বাবাকে কবর দিয়ে দিয়েছে। তুমি গিয়ে তোমার বাবার ডেড বডি দেখবে, তার জন্যে তাকে তোমার মা নিশ্চয়ই আচার বানিয়ে রেখে দেয় নাই। আমি যদি এখন মারা যাই, তুমি বলো কে আমাকে দেখবে? রানীর মা দেখবে? কার হাতে তুমি আমাকে রেখে যাচ্ছ? বিনু বলল, চাচি, আপনি একটা জিনিস বুঝতে পারছেন না। জাহানারা বিনুকে থামিয়ে দিয়ে বললেন, আমি কিছু বুঝতে পারছি না তা ঠিক। আমার জায়গায় তুমি হলে দোতলা থেকে লাফ দিতে। বিনু শোনো, আজ যদি এই অবস্থায় আমাকে রেখে তুমি চলে যাও, তাহলে এমন অভিশাপ দিব যে তোমার জীবন কাটবে বেশ্যাখানায়। দুনিয়ার পুরুষ মানুষের সামনে গায়ের কাপড় খুলতে হবে। তুমি গায়ের কাপড় খুলে দাঁড়িয়ে থাকবে, পুরুষ মানুষ তোমাকে দেখে দরদাম ঠিক করবে। তুমি বলবে 200 টাকা, ওরা বলবে 50। চাচি, আপনি কি বলছেন এইসব? যা ঘটবে তাই বললাম। তারপর কি হবে শোনো, 200 এবং 50-এর মাঝামাঝি রফা হবে। চাচি, আমি আপনার পায়ে পড়ি। জানারা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তোমাকে আমার পায়ে পড়তে হবে না, আমি তোমার পায়ে পড়ি। তুমি আমার সংসারটা ঠিক করে দিয়ে যাও। আমার মাথা পুরোপুরি গেছে, আমি এখন কোনো কিছুই চিন্তা করতে পারি না। মাগো শোনো, তুমি কাছে আসো, আমি তোমার পায়ে হাত দিব। পায়ে হাত দেবার পরে তো তুমি আর যাবে না। জাহানারা চিৎকার করে কাঁদতে শুরু করেছেন। তিনি খাটের কোনায় নিজের মাথা ঠুকতে চেষ্টা করলেন। বিনু ছুটে গিয়ে তাকে ধরে ফেলে বলল, চাচি আপনি শান্ত হন, আপনি সুস্থ না হওয়া পর্যন্ত আমি যাচ্ছি না। জাহানারা সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে সহজ গলায় বললেন, বিনু, কাউকে কাঁচা বাজারে পাঠাও তো, সজনের চচ্চড়ি খেতে ইচ্ছে করছে। আমি নিজে রাঁধব। তোমরা যেভাবে সজনের চচ্চড়ি করো আমি কিন্তু সেরকম করি না, আমার মার কাছ থেকে শিখেছি।
শুধু কাঁচা মরিচ আর সামান্য আদা। একবার খেলে কোনোদিন ভুলবে না। আমি তোমাকে শিখিয়ে দেব। শুভ্রর বাবার খুব পছন্দের তরকারি। একবার কি হয়েছে শোনো। শুভ্রর বাবা ঘুমোচ্ছিল, রাত বাজে ৩টা। হঠাৎ ঘুম ভেঙে সে উঠে বসল, আমাকে ডেকে তুলে বলল, শুভ্রর মা, বড় খিদা লেগেছে, ঘরে কি পাতে খাওয়ার ঘি আছে? আমি বললাম আছে। শুভ্রর বাবা বললেন, একটা কাজ করতে পারবে? গরম ভাত রেঁধে দিতে পারবে? ধোয়া ওঠা ভাতে ঘি ঢেলে দিয়ে খাবো। বিনু বলল, আপনি এত কথা বলছেন কেন? আপনি চুপ করে শুয়ে থাকুন, আমি মাথায় পানি ঢালব। কাউকে বাজারে পাঠাও, সজনে আনুক। আর খোঁজখবর করে দেখো শুভ্রকে পাওয়া যায় কিনা। আজ আমরা ৩জন একসঙ্গে খাবো। একটা ইলিশ মাছ আনতে দিও তো। ইলিশ মাছের ভাজা শুভ্রর খুব পছন্দ। একবার কি হয়েছে মা শোনো। শুভ্র তখন ক্লাস 4-এ পড়ে। সে স্কুলে টিফিন নিয়ে যায়। আমাকে বলল, আজ ইলিশ মাছ ভাজা টিফিন নিয়ে যাব। আমি হেসে বাঁচি না। সে ইলিশ মাছ ভাজা না নিয়ে স্কুলে যাবে না। শেষে ইলিশ মাছ ভেজে টিফিন বক্সে দিয়ে রক্ষা। অসম্ভব জেদি ছেলে, অথচ তাকে দেখে মনে হয় পৃথিবীর কিছুই বুঝে না। চাচি, আপনি চোখ বন্ধ করে শুয়ে থাকুন তো। শুয়ে তো আছি, কথা বলবেন না। আচ্ছা যাও, বলবো না। শুধু শুভ্রর আরেকটা গল্প বলি। শুভ্র তখন ক্লাস 5-এ পড়ে। ওর বাবা শখ করে একটা জিপারওয়ালা পেন এনে দিয়েছে। জিপার টেনে বন্ধ করার সময় ছেলের জিনিস জিপারের সঙ্গে লেগে গেল। জিনিস মানে বুঝতে পারছো তো? হি 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 হি। জানারা হাসতে হাসতে বিছানায় গড়িয়ে পড়লেন। হাসতে হাসতেই গল্পের বাকি অংশ জড়ানো গলায় বলে যাচ্ছেন। বিনু কিছুই বুঝতে পারছে না। হাসির মাঝখানে তিনি কাঁদতেও শুরু করলেন। বিনু ডাক্তার আনতে পাঠাল। শুভ্র বাড়ি ফিরল রাত 11টায়। তার মুখ থেকে ভক ভক করে গন্ধ আসছে, পা সামান্য ঢলছে, চোখ সামান্য লাল, কিন্তু কথাবার্তা খুবই পরিষ্কার। বিনু দরজা খুলে দিল। শুভ্র বলল, কেমন আছো বিনু? বিনু বলল, ভালো। মা কি ঘুমোচ্ছে? হ্যাঁ। বিনু শোনো, তুমিও শুয়ে পড়ো। আমি রাতে কিছু খাবো না। আপনার কি শরীর খারাপ? না, আমার শরীর খারাপ না। মাতাল হলে কেমন লাগে এটা পরীক্ষার জন্যে প্রচুর মদ্যপান করেছি। মাতাল হতে পারিনি। কোনো মাতাল কি বুঝতে পারে সে মাতাল হয়েছে? তা বুঝতে পারে না, তবে আমি বুঝতে পারি। আমার শরীর টলছে, কোনো দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না। কিন্তু আমার লজিক পরিষ্কার। এ থেকেই বুঝছি আমি মাতাল হইনি। মনে মনে আমি বুলিয়ান অ্যালজেব্রার জটিল একটা সলিউশনও করলাম, কোনো সমস্যা হয়নি। আপনার কাছে লজিক পরিষ্কার মনে হচ্ছে, কিন্তু আসলে হয়তো লজিক পরিষ্কার না। আপনার শরীর কি খুব বেশি খারাপ লাগছে? প্রচণ্ড বমি ভাব হচ্ছে, কিন্তু বমি হচ্ছে না। কয়েকবার চেষ্টা করেছি। লবণ পানি এনে দিই? লবণ পানি মুখে দিয়ে চেষ্টা করবেন? আচ্ছা, এনে দাও। আপনি কি একা একা বাথরুমে যেতে পারবেন, না আমি ধরে ধরে নিয়ে যাব? তুমি ধরে ধরে নিয়ে যাও। বিনু এসে শুভ্রকে ধরল। শুভ্র বলল, আমাকে বাথরুমে নেবার দরকার নেই, তুমি আমাকে বিছানায় শুয়ে দাও। বিনু শুভ্রকে বিছানায় শুয়ে দিয়ে উঠে যেতে চেষ্টা করল। শুভ্র হাত ধরে তাকে আটকে দিল। অবাক হয়ে বলল, কোথায় যাচ্ছ? আপনার জন্য লবণ পানি নিয়ে আসছি। লবণ পানি লাগবে না, তুমি এখান থেকে নড়বে না। মাথায় পানি ঢেলে দেব? না। আপনার কি বেশি খারাপ লাগছে? হ্যাঁ, খুবই খারাপ লাগছে। কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমি মারা যাব। মৃত্যুর আগে মানুষের প্রচুর কথা বলতে ইচ্ছা করে। আমারও কথা বলতে ইচ্ছা করছে। কথা বলুন, আমি শুনছি। মদ খেলে কি হয় জানো বিনু? মদ খাবার পর যারা প্রিয় মানুষ তাদেরকে অসম্ভব প্রিয় মনে হয়, সুন্দর মনে হয়। যারা অপ্রিয় মানুষ তাদেরকে অনেক বেশি অপ্রিয় মনে হয়, অসুন্দর মনে হয়। যেমন তুমি, তোমাকে আজ কি সুন্দর লাগছে সেটা শুধু আমিই জানি। একদিন মদ খেয়ে বুঝে গেলেন মদ খেলে প্রিয় মানুষকে সুন্দর লাগে। এটা আমার থিওরি না, আকলাক সাহেবের থিওরি। তবে আমার ধারণা থিওরি ঠিক আছে। তোমাকে খুবই সুন্দর লাগছে। আপনি কি দয়া করে চোখ বন্ধ করে ঘুমাবার চেষ্টা করবেন? না, চেষ্টা করব না। আমি জেগে থাকব, সারা রাত তোমার সঙ্গে গল্প করব। বিনু একটা হাসির গল্প শুনবে? গল্পটা আমাকে আসমানি বলেছে। সে মজার মজার গল্প জানে, গম্ভীর মুখে গল্প বলে। গল্প শুনে হাসতে হাসতে প্রাণ যাবার মতো হয়। আসমানির গল্পটা তোমাকে বলবো? বলুন। এক বৃদ্ধ মহিলা ময়মনসিংহ থেকে বাসে উঠেছে। সে বাসে উঠেই কন্ডাক্টরকে বলল, বাবা, ভালুকা আসলে আমারে বলবা। কন্ডাক্টর বলল, জি আচ্ছা বুড়িমা, বলবো। বাস চলতে শুরু করল।
বুড়ি কিছুক্ষণ পরপর জানতে চায় ভালুকা এসেছে। কন্ডাক্টর বলল, কেন বিরক্ত করেন? এর মধ্যে 17 বার জিজ্ঞেস করেছেন। ভালুকা আসুক, বলবো। এখন বুড়িমা, আপনার আল্লাহর দোহাই লাগে, চুপ করে থাকেন, পানি খান। বুড়ি চুপ করে থাকে না। একটু পর জিজ্ঞেস করে, ভালুকা আসছে? ও বাবা, ভালুকা আসছে? বাসের সবাই মহা বিরক্ত। কিন্তু মজার ব্যাপার হলো, ভালুকা যখন এসেছে কারোরই আর কিছু মনে নাই। বাস বুড়িকে নিয়ে ভালুকা ছাড়িয়ে অনেক দূর চলে গেল। যখন খেয়াল হলো তখন কন্ডাক্টর জিভে কামড় দিল। বাসের সব যাত্রী কন্ডাক্টরকে গালাগালি করতে লাগলো। ড্রাইভার বাস ঘুরিয়ে ভালুকার দিকে রওনা দিল। 1 ঘন্টা পরে ভালুকা এসে পৌঁছল। কন্ডাক্টর লজ্জিত গলায় বলল, বুড়িমা নামেন, ভালুকা এসেছে। বুড়ি এই শুনে বিরক্ত মুখে বলল, নামবো কি জন্যে? ওষুধ খাবো। ডাক্তার সাহেব আমার একটা ট্যাবলেট ময়মনসিংহে খাওয়াইয়া দিয়া বলেছে আর একটা ট্যাবলেট ভালুকায় খাইতে। এখন আপনারা 1 গ্লাস পানি দেন। গল্প শেষ করে শুভ্র হাসছে। কিছুতেই তার হাসি থামছে না। বিনু তাকিয়ে আছে, তার মুখে কোনো হাসি নেই। শুভ্র বলল, শব্দ করে হাসায় একটা উপকার হয়েছে, শরীর খারাপ ভাবটা সামান্য কমেছে। আপনি রাতে খাবেন না? না, খিদে নেই। চাচি আপনার জন্য অসুস্থ শরীরে রান্না করেছেন। খিদে না থাকলেও একটু বসুন, ভাত নাড়াচাড়া করুন। উনি আপনার সঙ্গে খাবেন বলে রাতে খাননি। ভাত নাড়াচাড়া করতে ইচ্ছা করছে না, শুয়ে আছি, শুয়ে থাকতে ভালো লাগছে। আচ্ছা বিনু, তুমি ভালো করে আমার দিকে তাকাও তো। আমার যে প্রচণ্ড মন খারাপ, আমাকে দেখে কি বোঝা যাচ্ছে? না, বোঝা যাচ্ছে না। আমার খুবই মন খারাপ। কেন? তেমন কোনো কারণ নেই। শোনো বিনু, মন ভালো হবার জন্যে কারণ লাগে, কিন্তু মন খারাপ হবার জন্যে কোনো কারণ লাগে না। মাঝে মধ্যেই দেখবে সব ঠিকঠাক চলছে, সুন্দর সকাল, ঝকঝকে রোদ উঠেছে, নীল ঝলমলে আকাশ, তারপরেও মন খারাপ হয়ে গেল। তোমার এরকম কখনো হয় না? আমি খুবই সাধারণ একটা মেয়ে। সাধারণ মেয়েদের মন খারাপ হয় না? সাধারণ মেয়েদের মন খারাপ হয় খুবই সাধারণ কারণে। উদাহরণ দিয়ে বোঝাও তো। একটা সাধারণ মেয়ে যদি হঠাৎ খবর পায় তার বাবা মারা গেছেন, তখন তার মন খারাপ হবে। শুভ্র বিছানায় উঠে বসতে বসতে বলল, বিনু, তোমার বাবা মারা গেছেন? বিনু জবাব দিল না। আমি কি করছি? আমি কেন এই বাড়িতে পড়ে আছি? এদের সঙ্গে আমার যোগটা কোথায়? জাহানারা নামের একজন মহিলা অসুস্থ, পাগলের মতো আচরণ করছেন। শুধুমাত্র এই কারণে আমি থেকে গেছি। এটা আর যেই বিশ্বাস করুক, আমি নিজে তো করছি না। আমার বাবা মারা গেছেন, মার এখন দিশেহারা অবস্থা, অথচ আমি দিব্যি থেকে গেলাম। সন্ধ্যাবেলা রানীর মা চা দিয়ে গেল। আমি স্বাভাবিকভাবেই চা খেলাম। তারপর সে জিজ্ঞেস করল, রাতে কি রান্না হবে? আমি তাও বললাম। রাতে শুভ্র নামের মানুষটার গল্প শুনলাম, বৃদ্ধার ভালুকা যাবার গল্প। আমি উঠে যেতে চাচ্ছিলাম, শুভ্র নামের মানুষটা হাত ধরে আমাকে বসালো। আমার তাতে কোনো রকম অস্বস্তি বোধ হল না, সংকোচ বোধ হল না। মনে হলো এটাই তো স্বাভাবিক। আমি কি আশা করে আছি এই মানুষটার সঙ্গে আমার বিয়ে হবে? না, আমি কোনো কিছুই আশা করিনি। যে পরিবারে আমার জন্ম, যে পরিবেশে আমি বড় হয়েছি, সেখানে কেউ কখনো আশা করে না, স্বপ্ন দেখে না। বেঁচে থাকার চেষ্টাতেই আমরা সারাক্ষণ ব্যস্ত থাকি। আশাটা করব কখন? তবে আমার বাবা আশা করতেন। তিনি স্বপ্ন দেখার অসাধারণ ক্ষমতা নিয়ে জন্মেছিলেন। এসএসসির রেজাল্ট বের হবার পরের 1 মাস যার সঙ্গে দেখা হয়েছে তাকেই বলেছেন, আমার মেয়েটা একটা বিরাট কিছু হবে, তার জীবনীর লেখা হবে। বেগম রোকেয়ার জীবনী যেমন লোকে পাঠ করেছে, আমার মেয়েটারও পাঠ করবে ইনশাল্লাহ। সত্যি সত্যি যদি কখনো আমার জীবনীর লেখা হয়, সেখানে নিশ্চয়ই আমার ছেলেবেলার কথা থাকবে। সেখানে কি উল্লেখ থাকবে, অতি শৈশবে হাটবারে আমি একা হাটে যেতাম, সঙ্গে থাকত হাঁস মুরগির ডিম, পাকা পেঁপে। হাটের এক কোনায় পেঁপে এবং ডিম নিয়ে বসে থাকতাম খরিদ্দারের আশায়। আমি এখন সুন্দর একটা ঘরে শুয়ে আছি। ঘরে বাতি জ্বলছে, জানলা দিয়ে চাঁদের আলো এসে বিছানায় পড়েছে। ইচ্ছা করলেই আমি চাঁদ দেখতে পারি, ইচ্ছা করছে না। নিজেকে কেমন যেন অসুচি এবং নোংরা মনে হচ্ছে। মনে হচ্ছে আমি যেন কোনো দুষ্ট পরিকল্পনা নিয়ে বাড়িতে বাস করছি। পরিকল্পনার শেষ না দেখে আমি নড়তে পারছি না। অথচ আমার কোনোই পরিকল্পনা নেই, আমার কোনো স্বপ্ন নেই, আমার কিছুই নেই। বাবা আমাকে এ বাড়িতে নিয়ে আসেন। তার কত বড় বড় কথা, বিনু দেখবি, তোকে তারা কত আদর করে। খানদানি ফ্যামিলি,
এদের ব্যাপারই আলাদা। বড় মানুষদের মনও বড় হয়। যে গর্তে বাস করে তার মনটা হয় গর্তের মতো, যে রাজপ্রাসাদে বাস করে তার মন হয় রাজপ্রাসাদের মতো বড়। আমি বাবার সঙ্গে তর্ক করতে পারতাম। বাবাকে উদাহরণ দিয়ে বলতে পারতাম পৃথিবীর সব বড় মানুষরা অতি ক্ষুদ্র ঘরে জন্মেছিলেন। তর্ক করিনি। তর্ক করতে আমার ভালো লাগে না। এ বাড়িতে এসে প্রথম দেখা হলো বাড়ির কর্ত্রী জাহানারা নামের মহিলার সঙ্গে। বাবা বললেন, মাগো সালাম করো, তোমার চাচি, পায়ে হাত দিয়ে দোয়া নাও। মহিলা কঠিন গলায় বললেন, পায়ে হাত দিও না, জার্নি করে এসেছ, শরীর নোংরা, তাছাড়া কেউ গায়ে হাত দিলে আমার ভালো লাগে না। মহিলা এমনভাবে আমার দিকে তাকাচ্ছেন যেন আমি সত্যি সত্যি নর্দমার নোংরা মেখে উঠে এসেছি। আমার সমস্ত শরীর থেকে বিকট দুর্গন্ধ আসছে। মহিলা তার নাকও খানিকটা গুঁজকে আছেন। তিনি বিরক্ত গলায় বললেন, এই মেয়ে থাকবে কোথায়? আমরা তো দোতলায় কাউকে রাখি না। শুভ্র পড়াশোনা করে, অপরিচিত কাউকে দেখলে বিরক্ত হয়। বাবা বোকার মতো বললেন, অপরিচিত থাকবে না ভাবি সাহেবা, পরিচয় হবে। বিনু তার ছোট বোন। দুনিয়ার কোনো ভাইকে দেখেছেন বোনের উপর বিরক্ত হয়েছে? হা হা হা। চাচি বললেন, ভাই বোন পাতাতে হবে না, কয়েকটা দিন থাকার দরকার থাকবে। এটা খেয়াল রাখতে হবে যে এই বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত না। পরের বার যখন ঢাকায় আসবেন দয়া করে এই বাড়িতে আসবেন না। আর শোনো মেয়ে, বাড়িতে কখনো স্যান্ডেল ফটফট করে হাঁটবে না, খালি পায়ে হাঁটবে। স্যান্ডেলের ফটফট শব্দ আমার সহ্য হয় না। বাবা আমাকে রেখে চলে গেলেন। বিশাল একটা ঘরে আমার জায়গা হলো। সারা রাত এক ফোঁটা ঘুম হয় না। সকালবেলা বারান্দায় দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি রাজপুত্রের মতো একটা ছেলে হাসি মুখে আমার দিকে আসছে। শুভ্র তাহলে ইনি? এত সুন্দরও হয় মানুষ? তিনি আমার সামনে এসে দাঁড়ালেন, হাসি মুখে বললেন, বিনু, তোমার দেখে সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস। ভালোই হয়েছে। যাও তো, আমার জন্য 2 কাপ চা বানিয়ে আনো। একটা কাপে কোনো চিনি থাকবে না, আরেকটা কাপে 2 চামচ চিনি থাকবে। পিরিচে করে আলাদা চিনি নিয়ে এসো। এমনভাবে চা বানাবে যেন কারোর ঘুম না ভাঙে। এত সকালে মার ঘুম ভাঙলে ভয়াবহ ব্যাপার হবে। খুব বদরাগী মহিলা। আমি শুভ্র নামের মানুষটার কথায় কি যে অবাক হলাম। নিতান্তই অপরিচিত একটা মেয়ের সঙ্গে তিনি কথা বলছেন, অথচ কত স্বাভাবিকভাবেই না কথা বলছেন। শুরুতে তিনি বলতে পারতেন, তোমার নাম বিনু না? তা করেননি। সরাসরি বিনু নাম দিয়ে কথা আরম্ভ করেছেন, যেন অনেকদিন থেকেই তিনি আমাকে চেনেন। তাকে চা বানিয়ে খাওয়াবার দায়িত্ব আমিই এতদিন পালন করে এসেছি। এবাড়ির রান্নাঘর কোথায়, চা চিনি কোথায়, কিছুই জানি না। গ্যাসের চুলা কিভাবে ধরাতে হয় তাও জানি না। তারপরেও আমি ঠিকই 2 কাপ চা বানিয়ে তার কাছে নিয়ে গেলাম। তিনি বললেন, যে কাপে 2 চামচ চিনি সেই কাপটা আমাকে দাও। যে কাপে চিনি নেই সেটা তোমার। তুমি তোমার পরিমাণ মতো চিনি নাও। তারপর এসো, চা খেতে খেতে গল্প করি। সামান্য 2 কাপ চা বানিয়ে আনতে বলার মতো তুচ্ছ ঘটনাকে মানুষটা কত সুন্দর করে করল। আমি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। তারপরেও কিন্তু উনি না বলা পর্যন্ত ধরতে পারিনি 1 কাপ চা আনা হয়েছে আমার জন্যে। বিনু, তোমার চা ভালো হয়েছে? আমি কিছু বললাম না। এই ক্ষেত্রে রীতি নিশ্চয়ই থ্যাংক ইউ বলা। আমার মুখ দিয়ে থ্যাংক ইউ বের হল না। বিনু শোনো, চা বানানোর ব্যাপারটা নিয়ে আমি অনেক চিন্তাভাবনা করেছি। চায়ের পানি ফুটিয়ে চা বানানো হয়। পানি ফোটালে কি হয় জানো তো? পানিতে যে ডিজলভড অক্সিজেন এবং অন্যান্য গ্যাস থাকে তা চলে যায়। চা তাতে টেস্টলেস হয়ে যায়। ফুটন্ত পানি খেতে বিস্বাদ হয় এই কারণে। কাজেই আমার মতে চা বানাতে হবে পানি না ফুটিয়ে। পানির টেম্পারেচার কিছুতেই 95 ডিগ্রি সেন্টিগ্রেডের উপর উঠতে দেয়া যাবে না। বুঝতে পারছো কি বলছি? জি। আমার মা তোমাকে বকাঝকা কেমন দিচ্ছে? শোনো বিনু, মার কথায় কখনো কিছু মনে করবে না। মার স্বভাব হলো বকা দেয়া। কোনো আসমানি ফেরেশতাও যদি আমাদের বাড়িতে থাকতে আসেন, মা তাকে সকাল বিকাল সন্ধ্যা 3 বেলা বকা দেবেন। স্যান্ডেল পায়ে হাঁটলে বলবেন স্যান্ডেল খুলে ফেলতে, খালি পায়ে হাঁটলে বলবেন স্যান্ডেল পরতে। শুভ্র নামের মানুষটা হাসছে। আমি মুগ্ধ হয়ে তার হাসি দেখছি। তার হাসি দেখতে দেখতেই আমার শরীর ঝিমঝিম করতে লাগল। আমি চোখের সামনে আমার সর্বনাশ দেখতে পেলাম। পরিষ্কার বুঝলাম আমার পক্ষে কোনো দিনই এই মানুষটা ছাড়া অন্য কিছু ভাবা সম্ভব হবে না। মানুষটা আমাকে সারা জীবনের জন্য কিনে নিয়েছেন। তিনি যদি এখন আমাকে বলেন, বিনু শোনো, পত্রিকায় পড়ি মানুষ ছাদ থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করে। আমার খুব শখ ঘটনাটা দেখার। তুমি কি কাজটা করবে? আমি দেখব।
ওনার কথা শেষ হবার আগেই আমি বলবো, ছাদ থেকে লাফ দিচ্ছি, আপনি নিচে গিয়ে দাঁড়ান, তাহলে ভালো দেখতে পাবেন। আমি এই মানুষটাকে নিয়ে অল্প কদিনে যত ভেবেছি, তত ভাবনা কোনো কিছু নিয়ে কখনোই ভাবিনি। মানুষটাকে বোঝার চেষ্টা করেছি, তার প্রতিটি কর্মকাণ্ড ব্যাখ্যা করার চেষ্টা করেছি। প্রথম একটা ব্যাখ্যা দাঁড় করাই, তারপর অন্য আরেকটা, আবার তৃতীয় কোনো ব্যাখ্যা। যেমন শুরুতে ব্যাখ্যা করলাম, শুভ্র নামের মানুষটা সরল প্রকৃতির, মনের ভেতর কিছুই রাখেন না, কোনো কিছু লুকাতে হবে এটা তার প্রকৃতির ভেতর নেই, যে কারণে নিজের বদরাগী মা প্রসঙ্গে এত অবলীলায় কথা বলতে পারছেন। মার আড়ালে যে বলছেন তা না, মার সামনেও বলছেন। কেউ তার কথায় আহত হচ্ছে কিনা এটা শুভ্র কখনো ভেবে দেখেন না। শিশুদের সঙ্গে এইখানে তার মিল আছে, শিশুরাও অবিকল এরকম। তারপরই মনে হল ব্যাখ্যাটা ঠিক না, তিনি গোপন করেন, অনেক কিছুই গোপন করেন। তার মা আমাকে একসময় চোর প্রমাণ করার প্রাণান্ত চেষ্টা করলেন, এই ঘটনা তিনি জানেন, কিন্তু আমাকে তিনি কখনো কিছু বলেননি। যে কোনো কিছুই গোপন করে না, সে এত বড় ঘটনা গোপন করবে না। সে হাসতে হাসতে বলবে, বিনু শোনো, মার কি অদ্ভুত ধারণা, তুমি নাকি মার টাকা চুরি করেছ। উনি এই প্রসঙ্গটা চেপে গেছেন। বাচ্চাদের স্বভাব যখন বয়স্ক মানুষদের মধ্যে দেখা যায়, তখন ধরে নিতে হয় যে মানুষটা হয় বোকা, আর তা যদি না হয় তাহলে সে ভান করছে, শিশু সাজার চেষ্টা করছে। শুভ্র মানুষটা অবশ্যই বোকা নন, তাহলে তিনি কি ভান করছেন? যদি ভান করেন, তাহলে ভানটা করছেন কেন? আশেপাশের মানুষদের বিভ্রান্ত করার জন্যে? আশেপাশের মানুষকে কে বিভ্রান্ত করতে চায়? যে নিজে বিভ্রান্ত সে করবে, শুভ্র বিভ্রান্ত না। নিজের ওপর, নিজের বিচার বুদ্ধির ওপর তার আস্থা সীমাহীন। তাহলে তিনি কেন বিভ্রান্ত করতে চাচ্ছেন? কোনো স্বার্থসিদ্ধির জন্যে, না মজা করার জন্যে? উনার সম্পর্কে ভেবে ভেবে আমি কিছু বের করতে পারি না। আমার কাছে মাঝে মাঝে মনে হয় কেউ যেন তার সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা না পায়, এই জন্যই তিনি অদ্ভুত ব্যবহারগুলি করেন। তার এখন খুব দুঃসময় যাচ্ছে। এই দুঃসময়ে আমি তাকে কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে দুঃসময়টা তিনি উপভোগ করছেন। যুদ্ধবাজ মানুষ যেমন যুদ্ধ করে মজা পায়, তেমন মজা। জটিল কোনো সরল অঙ্ক ধীরে ধীরে করার মজা। ধাপে ধাপে অঙ্কটা তিনি করছেন। তিনি জানেন সঠিক উত্তরটা তিনি বের করবেন। এটা জানেন বলেই অঙ্কটা করতে তার ভালো লাগছে। তার খুব কষ্ট হচ্ছে, কিন্তু একসময় অঙ্কের উত্তর পেয়ে যাবেন, এ কারণেই কষ্টটা ভালো লাগছে। মাঝে মাঝে মনে হয় তিনি প্রতিশোধ নেবার চেষ্টা করছেন। বাবার ওপর প্রতিশোধ, মার ওপর প্রতিশোধ। প্রতিশোধ নেবার ভঙ্গিটা গ্রাম্য। তার মতো মানুষ এই ভঙ্গিতে প্রতিশোধ নেবে, তা ভাবা যায় না। আমি তার কেউ না, তারপরেও আমার খুব ইচ্ছা করে অঙ্কের সমাধানে আমি তাকে সামান্য হলেও সাহায্য করি। জানি তার সাহায্যের প্রয়োজন নেই, তারপরেও পাশে থাকি। মাঝে মাঝে যখন রাতে তার ঘুম হয় না, তিনি আমাকে ডেকে তার ঘরে নিয়ে যান, গল্প করেন। তার ব্যক্তিগত সমস্যা নিয়ে কোনো গল্প না, অন্য প্রসঙ্গ, ধর্ম, বিজ্ঞান, যার কোনোটাই আমি জানি না। ধর্ম বলতে আমি জানি বাবাকে দেখে যা জানা, আর আমার বিজ্ঞান হল স্কুল কলেজে পড়া বিজ্ঞানের বই। উনি বলতেন ভিন্ন কথা। শোনো বিনু, আমরা এক আল্লাহর কথা বলি না, একে বলে একেশ্বরাবাদ। সর্বপ্রথম একেশ্বরাবাদ কে প্রচার করেন জানো? মিশরের এক ফেরাউন, তার নাম ফারাও X9। খুব জোরালোভাবে একেশ্বরাবাদী ছিল হিব্রুরা। হিব্রুদের নবী কে বলো দেখি? জানি না। জানবে না কেন? অবশ্যই জানো, হজরত মুসা আল্লাহ সাল্লাম, হজরত দাউদ, হজরত সুলাইমান আল্লাহ সাল্লাম। আমরা মুসলমানরাও তাদেরকে নবী স্বীকার করি। আচ্ছা বলো দেখি, এবার কঠিন প্রশ্ন, বলো কোন ধর্মে আল্লাহ বা ঈশ্বর বলে কিছু নেই? জানি না। অবশ্যই জানো, কেন জানবে না? বৌদ্ধ ধর্ম। আচ্ছা এবার সহজ প্রশ্ন, গৌতম বুদ্ধ এক পূর্ণিমার রাতে ঘর ছেড়ে বের হয়েছিলেন, কোন পূর্ণিমা? জানি না। আচ্ছা এখন বিজ্ঞান বলো দেখি, বৃত্তকে ৩৬০ ডিগ্রিতে প্রথম কারা ভাগ করতে শেখে? জানি না। টাইগ্রিস নদীর তীরের শহর আসুরনগরের বিজ্ঞানীরা। এই কাজটা তারা করেন খ্রিস্টের জন্মের ৬০০ বছর আগে। আসুরনগর অতি সুসভ্য ছিল। এই সভ্যতাকে বলা হয় আসিরীয় সভ্যতা। শুভ্র মানুষটার এইসব গল্পকে তার মা বলেন জ্ঞানী গল্প। তিনি তার পুত্রের জ্ঞানী গল্প খুব আগ্রহের সঙ্গে শোনেন। আমিও শুনি। গল্পগুলি শুনে উনি কী ভাবেন আমি জানি না। আমি ভাবি কেন তিনি গল্পগুলি করছেন, আমাকে মুগ্ধ করার জন্যে?
না, তা হবে না। যে মুগ্ধ হয়ে আছে তাকে মুগ্ধ করার কিছু নেই। তাহলে তার উদ্দেশ্যটা কি? জ্ঞানের গল্পের ফাঁকে ফাঁকে হঠাৎ করে তিনি কিছু ব্যক্তিগত কথা বলে ফেলেন। জ্ঞানের গল্পের চেয়ে অনেক আগ্রহ নিয়ে আমি এই গল্পগুলি শুনি। বিনু, শোনো, ওই মানুষটাকে আমার খুঁজে বের করতে হবে। কোন মানুষটা? ভদ্রলোক মারা গেছেন, বুড়ো একজন মানুষ। আমাকে শুভ্রু বলে ডাকতেন। যিনি মারা গেছেন তাকে খুঁজে বের করবেন কিভাবে? ও আচ্ছা, তাই তো। তবে তাকে আমি খুঁজছি। তার মানে তার ফ্যামিলির কাউকে, তার স্ত্রী, ছেলে, মেয়ে। কি জন্যে খুঁজছেন? খুবই তুচ্ছ একটা কারণ, বলতে ইচ্ছা করছে না। বলতে ইচ্ছা না করলে বলবেন না। বিনু, তুমি কি লক্ষ্য করেছ মাঝে মাঝে তুচ্ছ ব্যাপারগুলি বিরাট কিছু হয়ে পড়ে? না, লক্ষ্য করিনি। শূন্য হচ্ছে শূন্য, অতি তুচ্ছ। সেই শূন্যের কত বড় যে ব্যাপার তা শুধু জানেন গণিতবিদরা। আচ্ছা বিনু, বলো দেখি, ভারতবর্ষে একজন বিরাট গণিতজ্ঞ জন্মেছিলেন। পৃথিবীর প্রথম 5 জন গণিতজ্ঞের নাম বলতে হলে তার নাম বলতে হয়। বলো, ওনার নাম কি? রামানুজন। বাহ, চমৎকার! এই নামটা তুমি জানতে? জানতাম, আপনি বলেছিলেন। ও আচ্ছা, আমি তাহলে আমার গল্প রিপিট করতে শুরু করেছি। খুবই খারাপ লক্ষণ। বুঝলে বিনু, আমার মেন্টাল মেকআপ ভেঙে পড়তে শুরু করেছে। খুব খারাপ সময় আমার সামনে। আমি ভাঙতে শুরু করেছি। উনি যে ভাঙতে শুরু করেছেন তা আমি দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেই তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি প্রচুর মদ্যপান করে 2 দিন পর ঘরে ফিরেছেন। তিনি খুব স্বাভাবিক আচরণ করার চেষ্টা করেছেন। তিনি ভাবছিলেন তিনি স্বাভাবিক আছেন, কিন্তু তিনি তা ছিলেন না। এক পর্যায়ে আমাকে বললেন, বিনু, তোমার কি ধারণা আমি মানুষ হিসেবে কেমন? আমি বললাম, সত্যি জানতে চান? তিনি আগ্রহ নিয়ে বললেন, হ্যাঁ, সত্যি জানতে চাই। আপনি মানুষ হিসেবে নিম্ন শ্রেণীর। তুমি এটা কি আমাকে আহত করবার জন্যে বললে, নাকি তুমি সত্যি বিশ্বাস করো মানুষ হিসেবে আমি নিম্ন শ্রেণীর? আমি আপনাকে আহত করবার জন্যে কখনো কিছু বলবো না। আপনি একটা সত্যি কথা জানতে চাচ্ছিলেন, আমি সত্যি কথাটা বললাম। তুমি কেন বলছো মানুষ হিসেবে আমি নিম্ন শ্রেণীর? আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নের জবাব দিতে হবে না। তোমার মতো অনেকেই আমাকে এখন নিম্ন শ্রেণীর ভাবছে। আচ্ছা, একটা কাজ করো, তুমি তোমার কনসেপ্টে একজন উচ্চ শ্রেণীর মানুষের কথা বলো। আমি দেখতে চাচ্ছি সে আমার চেয়ে কতটা আলাদা। আমি শান্ত গলায় বললাম, আমার বাবা ছিলেন একজন উচ্চ শ্রেণীর মানুষ। কোনটা ভালো কোনটা মন্দ তা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। তিনি আমাকে শেখাতে পেরেছেন। আপনি অনেক কিছু জেনেও আসল জিনিসটা জানেন না। আপনি ভালো মন্দ জানেন না। আপনার কাছে ভালো যা, মন্দও তা। আপনি কিছু মনে করবেন না। অনেক কঠিন কথা বললাম। শুভ্র চোখ থেকে চশমা খুলে ফেললেন। তিনি চোখ থেকে চশমা কেন খুলছেন আমি জানি। এই মুহূর্তে তিনি আমাকে দেখতে চাচ্ছেন না। তাকে মুখে বলতে হল না, বিনু, তোমাকে আমার অসহ্য বোধ হচ্ছে, তুমি আমার সামনে থেকে যাও। তিনি চশমা খুলে ফেলে আমাকে সামনে থেকে সরিয়ে দিলেন। কোনো কিছু থেকে নিজেকে সরিয়ে রাখার এই অস্বাভাবিক ক্ষমতার জন্যই তিনি আলাদা, অন্য সবার চেয়ে আলাদা। এই বিশেষ ক্ষমতা ছাড়া তার আর কিছু আছে বলে মনে হয় না। শুভ্র, তোর নাকি শরীর খুব খারাপ? জাহানারা ছেলের ঘরে ঢুকে হাহাকারের মতো প্রশ্নটা করলেন। শুভ্র দেয়ালের দিকে মুখ দিয়ে শুয়েছিল। মার দিকে ফিরল, হাসল, বালিশের পাশে রাখা চশমা চোখে দিতে দিতে বলল, শরীর সামান্য খারাপ। জাহানারা হাত বাড়িয়ে ছেলের কপাল স্পর্শ করলেন। গা জ্বরে পুড়ে যাচ্ছে। জ্বরের ঘোরে শুভ্রর মুখ লালচে হয়ে আছে, শরীর সামান্য কাঁপছে। জাহানারা বললেন, তোর গা তো পুড়ে যাচ্ছে রে। শুভ্র বলল, গা পুড়ে যাওয়াই তো ভালো মা। অনেক ধাতু আছে আগুনে পুড়িয়ে শুদ্ধ করা হয়। আমাকেও করা হচ্ছে। তুমি এমন অস্থির হইও না। কোনো ছোটাছুটি না, ডাক্তার ডাকাডাকি না। তুমি চুপ করে আমার পাশে বসে থাকো। ডাক্তার ডাকবো না? তুই এসব কি বলছিস? জ্বরটা আমার ভালো লাগছে। কেমন যেন ঘোরের মতো হয়েছে। চোখ বন্ধ করলে মনে হয় খাটটা দুলছে, আবার চোখ খুললে দেখি সব ঠিক আছে। জড়ানো গলায় কথা বলছি। নিজের জড়ানো গলার স্বর শুনতেও ভালো লাগছে। মনে হচ্ছে অচেনা একজন কেউ কথা বলছে। মা, দাঁড়িয়ে থেকো না, বসো। জাহানারা বসলেন। শুভ্র তার হাত ধরে ফেলে ছেলেমানুষি গলায় বলল, তোমাকে অ্যারেস্ট করে ফেললাম, এখন আর যেতে পারবে না। সন্ধ্যা মিলিয়েছে। শুভ্রর ঘরের টেবিলের ওপর টেবিল ল্যাম্প জ্বলছে। ঘরের 2টো জানলাই বন্ধ। ঘরের ভেতর কেমন দমবন্ধ গুমট ভাব। মাথার উপর ফ্যান অবশ্যই ঘুরছে। ফ্যানের বাতাসে গুমট দূর হচ্ছে না।
জাহানারা বললেন, হাতটা ছাড়, আমি থার্মোমিটার এনে জ্বরটা দেখি। জ্বর দেখতে হবে না, তুমি চুপ করে বসে থাকো। আমার জ্বর কত আমি তোমাকে বলে দিচ্ছি, 103-এর সামান্য বেশি। ছোটবেলায় যখন আমার জ্বর আসতো তুমি আমার মাথার কাছে বসে গুটুর গুটুর করে নানান গল্প করতে। আমার খুবই ভালো লাগতো। জ্বর হবার জন্যে মনে মনে অপেক্ষা করতাম। কি অদ্ভুত কথা বলছিস! জ্বর না হলে আমি বুঝি গল্প বলতাম না? শুভ্র সম্ভবত নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে বড় বড় শ্বাস নিয়ে সহজ হল। জাহানারা শাড়ির আঁচলে চোখ মুছলেন। তার ফোঁপানি শব্দ আসছে। বলতে, কিন্তু আমার জ্বরের সময় তোমার গল্পগুলো হতো অন্যরকম, খুব মায়া নিয়ে গল্প বলতে। জাহানারা ধরা গলায় বললেন, বেটা রে, আমি যখন তোর সঙ্গে কথা বলি মায়া নিয়েই বলি। আমার মনে হয় না পৃথিবীর কোনো মা তার ছেলের সঙ্গে এত মায়া নিয়ে কথা বলে। তুই কি আমার কথা বিশ্বাস করছিস? করছি। জাহানারা শুভ্রর কপালে হাত দিলেন। শুভ্র বলল, ইস, তোমার হাতটা কি ঠান্ডা! তুই চোখ বন্ধ করে শুয়ে থাক, আমি তোর কপালে হাত বুলিয়ে দিচ্ছি। শুধু হাত বুলিয়ে দিলে হবে না মা, গল্প বলতে হবে। আমার দুঃসম্পর্কের এক খালার গল্প শুনবি, যাকে জিনে ধরে সুপারি গাছের মাথায় বসিয়ে রেখেছিল। এই গল্প 10 বার করে শুনে ফেলেছি, অন্য গল্প বলো। শুভ্র চোখ বন্ধ করে আছে। জাহানারা গল্প মনে করার চেষ্টা করছেন। মজার কোনো গল্পই মনে পড়ছে না। তার ভাগ্যটাই এমন, প্রয়োজনের সময় কিছু মনে পড়ে না। ছেলেটার শরীর খারাপ, আগ্রহ করে গল্প শুনতে চাচ্ছে, অথচ কোনো গল্প মনে আসছে না। বানিয়ে বানিয়ে গল্প বলা যাবে না, শুভ্র ধরে ফেলবে। শুভ্র কাত হয়ে মার দিকে তাকালো। জাহানারা বললেন, মাথায় জলপট্টি দিতে দিতে গল্প বলি? শুভ্র বলল, না, তুমি নড়বে না। মা শোনো, আমি যখন খুব ছোট ছিলাম তখন এক বুড়ো ভদ্রলোক আমাকে মজার মজার গল্প বলতেন। কার কথা বলছিস? বাবার অফিসে কাজ করতেন, তুমি তখন খুব অসুস্থ। ভদ্রলোকের দায়িত্ব ছিল আমাকে স্কুল থেকে অফিসে নিয়ে আসা। আমরা রিকশা করে আসতাম, সারা পথ তিনি গল্প করতেন। ও, ভদ্রলোককে তুমি চিনতে পারছো? না, আমি কিভাবে চিনব? তোর বাবার অফিসের কাউকে আমি চিনি না। শুভ্র চোখ বন্ধ করে খুবই শান্ত গলায় বলল, ওই বুড়ো ভদ্রলোক একবার আমাকে আমাদের ভয়ঙ্কর বাড়িগুলিতে নিয়ে গিয়েছিলেন, খারাপ মেয়েগুলির কাছে। জাহানারা আতঙ্কিত গলায় বললেন, তুই কি বলছিস? কি সর্বনাশের কথা! শুভ্র শান্ত স্বরে বলল, খারাপ বাড়ির খুব রূপবতী একটা মেয়ে তখন আমাকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করে। ওই মেয়েটার কিছুই আমার মনে নেই, শুধু তার গায়ের গন্ধ মনে আছে। জাহানারা বললেন, এইসব কথা আমাকে তখন বলিসনি কেন? শুভ্র হালকা নিঃশ্বাস ফেলে বলল, বুড়ো ভদ্রলোক কাউকে কিছু বলতে নিষেধ করেছিলেন। ওই বুড়ো মানুষটাকে আমি অসম্ভব পছন্দ করতাম। তার নিষেধ অগ্রাহ্য করার প্রশ্নই ওঠে না। মা শোনো, তখন আমি ছোট ছিলাম, কিছুই বুঝতাম না। এখনও যে খুব বেশি বুঝি তা না, তবে এখন দুয়ে দুয়ে চার মেলাতে পারি। এখন জানি আমার জন্ম হয়েছিল ওই ভয়ঙ্কর বাড়িগুলির একটিতে। ওই রূপবতী মেয়েটি ছিল আমার মা। বুড়ো ভদ্রলোক কিছুক্ষণের জন্যে আমাকে আমার মার কাছে নিয়ে গিয়েছিলেন। জাহানারা কাঁদো কাঁদো গলায় বললেন, তুই যা ভাবছিস সব মিথ্যে। আমি তোকে পেটে ধরেছি, তুই আমার সন্তান, ছেলে, সবাই এটা জানে। শুভ্র সহজ গলায় বলল, মা, আমি অবশ্যই তোমার সন্তান। সন্তান হতে হলে পেটে ধরতে হবে এমন কোনো কথা নেই। আমি হলাম মূর্তিমান পাপ। এই পাপকে তুমি গভীর মমতায় বুকে তুলে নিয়েছ। তুমি আমার কাছে পৃথিবীর শুদ্ধতম রমণী। আমি যদি আরও 100 বার পৃথিবীতে জন্মাই এবং আমাকে যদি জিজ্ঞেস করা হয়, শুভ্র তুমি কোথায় জন্ম নিতে চাও, আমি অবশ্যই বলবো, আমি যেখানেই জন্মাই না কেন আমাকে কোনো না কোনো সময় যেন আমার মার কোলে পৌঁছে দেওয়া হয়। সেই মা তুমি। জাহানারার শরীর কাঁপছে, তিনি চোখে অন্ধকার দেখছেন। শুভ্র মার দিকে আরেকটু ঘেঁষে এসে বলল, সত্যিকার ভালোবাসা মানুষকে পবিত্র করে। তোমার ভালোবাসায় আমি পবিত্র হয়েছি। বাবাকে তুমি কখনোই ভালোবাসতে পারোনি বলে বাবাকে পবিত্র করতে পারোনি। তুমি ইচ্ছা করলেই পারতে। শুভ্র, চুপ করে থাক। আমার কথা বলতে ইচ্ছা করছে। জ্বরের সময় মানুষ ঘোরের মধ্যে চলে যায়, তখন প্রচুর কথা বলতে ইচ্ছা করে। আমারও তাই হয়েছে, জ্বরটা মাথায় উঠে পড়েছে। জাহানারা ছেলের মাথায় হাত রেখে চমকে উঠলেন। জ্বর দ্রুত বাড়ছে, শরীর দিয়ে তাপ বের হচ্ছে। শুভ্র বলল, ভয়ঙ্কর বাড়িগুলিতে আমি যাই, চুপচাপ বসে থাকি। কি অদ্ভুত যে আমার লাগে, এইখানে আমার জন্ম, কি আশ্চর্য!
শুভ্র, অন্য কথা বল। অন্য কি কথা? সুন্দর কিছু? যার জন্ম হয়েছে অসুন্দরে সে সুন্দর কিছু কিভাবে বলবে? তাছাড়া আজ আমার মনটাও খারাপ। মন খারাপ কেন? আসমানি বলে একটা মেয়ে ছিল, খারাপ মেয়ে। মেয়েটার অসম্ভব বুদ্ধি। মেয়েটা মারা গেছে। কিভাবে মারা গেছে? মারা গেছে এটাই মূল কথা। কিভাবে মারা গেছে সেটা মোটেই গুরুত্বপূর্ণ না। শুনেছি বিষ খেয়ে মারা গেছে। আবার কেউ কেউ বলছে তাকে মেরে ফেলা হয়েছে। ওইসব জায়গায় জন্ম যেমন গুরুত্বহীন, মৃত্যুও গুরুত্বহীন। গুরুত্বহীন হলে তুই মন খারাপ করছিস কেন? গুরুত্বহীন কেন এটা ভেবেই মন খারাপ করছি। তবে এই মন খারাপ বেশিক্ষণ থাকবে না। রাস্তায় হাঁটতে গিয়ে যদি নোংরা কিছুর উপর পা পড়ে তখন সারা শরীর ঘিন ঘিন করতে থাকে। নোংরাটা ধুয়ে ফেলতেই ঘিন ঘিনে ভাব দূর হয়ে যায়। কিন্তু মা, রাস্তার ওই নোংরাটা কিন্তু দূর হয় না, থেকেই যায়। শুভ্র, তোর জ্বর খুব বেড়েছে। একজন ডাক্তারকে খবর দিই। দাও। আর শোনো মা, বিনুকে একটু পাঠাও। জানারা ছেলের ঘর থেকে বের হয়ে এলেন। তার চোখ দিয়ে পানি পড়ছে। আবার কেন জানি শান্তি শান্তিও লাগছে। তার বুকের উপর ভয়ঙ্কর একটা পাথর চেপে বসেছিল। মনে হচ্ছে সেই পাথরটা নেই। বিনুকে ঘরে ঢুকতে দেখেই শুভ্র বলল, বিনু, তুমি কেমন আছো? বিনু বলল, ভালো। শুভ্র বলল, আমি ভালো নেই। আমার খুব জ্বর। তুমি আমার সামনের এই চেয়ারটায় বসো। বিনু বসল। শুভ্র জড়ানো গলায় বলল, বিনু, তুমি একবার বলেছিলে না আমি নিম্ন শ্রেণীর মানুষ? তোমার কথা ঠিক না। আমি জন্মসূত্রে নিম্ন শ্রেণীর তো বটেই, কিন্তু আমাকে বদলে ফেলা হয়েছে। নিজেকে আমি শুদ্ধ ও পবিত্র মানুষ বলে মনে করছি। বলতে বলতে শুভ্র উঠে বসতে চেষ্টা করল, পারল না। বিছানায় শুয়ে হাঁপাতে লাগল। বিনু শান্ত গলায় বলল, আপনি এত অস্থির হচ্ছেন কেন? আপনি নিজেকে যা মনে করেন আপনি তাই। আপনি কি তা বের করা একমাত্র আপনার পক্ষেই সম্ভব। বিনু, আমি ঠিক করেছি একটা আশ্রম দেব। দুঃখী মেয়েরা, যাদের কোথাও যাবার জায়গা নেই, তারা এসে এই আশ্রমে আশ্রয় নেবে। আমি খুব খুশি হব তুমি যদি এই আশ্রমটা তৈরির ব্যাপারে আমাকে সাহায্য করো। আমার বুদ্ধি কম, কাজেই আমাকে সাহায্য করার জন্যে খুব বুদ্ধিমান কিছু মানুষ দরকার। আপনার কোনো সাহায্য লাগবে না, আপনি একাই পারবেন। না, পারব না। বিনু, মন দিয়ে শোনো। আমি কয়েকদিন হলো চোখে কিছুই দেখছি না। তুমি হয়তো লক্ষ্য করনি, আমি এখন সারাক্ষণ চশমার কাঁচ ঘষাঘষি করি। মনে মনে ভাবি চশমার কাঁচ পরিষ্কার করে কিছু হবে। আমি ডাক্তারের কাছেও গিয়েছিলাম। আমি যা আশঙ্কা করছিলাম ডাক্তারও তাই বললেন। বিনু তাকিয়ে আছে। তার চোখে গভীর বিষাদ এবং গভীর বিস্ময়। শুভ্র সহজ গলায় বলল, আমি এমনভাবে চলাফেরা করছি যেন কেউ কিছু বুঝতে না পারে। বিশেষ করে মা, উনি সব সহ্য করতে পারবেন। আমি চোখে দেখতে পারছি না, এটা সহ্য করতে পারবেন না। বিনু, আশ্রম তৈরিতে তুমি কি আমাকে সাহায্য করবে? করব। বিনু, তোমাকে একটা কথা বলতে ইচ্ছা করছে। কথাটা হলো, আমি প্রতি রাতে ঘুমোতে যাবার আগে কিছুক্ষণ ক্যাসেটে তোমার রেকর্ড করা হাসি শুনতাম। না শুনলে আমার ঘুম হতো না। এমন কোনো রাত নেই যে তোমার হাসি আমি শুনিনি। কাল রাতে শুনেননি? হ্যাঁ, ঠিক বলেছ, কাল রাতে শুনিনি। আমার এই ব্যাপারটা তুমি জানতে? আপনার সবকিছুই আমি জানি। বিনু এগিয়ে এসে শুভ্রর কপালে হাত রাখল এবং হাত সরিয়ে নিল না। শুভ্র মনে মনে বলল, মার ভালোবাসায় আমি এত দূর এসেছি। এখন নিজেকে সমর্পণ করলাম তোমার কাছে। তুমি তোমার ভালোবাসা দিয়ে আমাকে পবিত্র করো। আমি শুদ্ধতম মানুষ হতে চাই। শুনছিলেন উপন্যাস শুভ্র। পড়ছিলাম এর শেষ পর্ব। উপন্যাসের শেষটা আপনাদের কেমন লাগলো? সবসময় আমরা জানি হুমায়ুন আহমেদের উপন্যাসের একটা অভিযোগ থাকে যে এন্ডিং থাকে না। এই উপন্যাসের এন্ডিংটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, মন্দ লাগলেও জানাবেন। এবং পুরো উপন্যাসটাতে আসলে শুভ্রকে আপনাদের কাছে কেমন মানুষ মনে হয়েছে? এবং শেষে যে দেখা গেল শুভ্র তার মায়ের সন্তানই না, তাদের নিজেদের খারাপ পাড়ায় তার জন্ম। এই বিষয়টি কি আপনারা আগে থেকেই বুঝতে পেরেছিলেন, না পরে এসে বুঝেছেন? সবকিছু জানাবেন আশা করছি কমেন্টে। আপনাদের ভালো লাগা মন্দ লাগা সবকিছু শেয়ার করবেন। আর অবশ্যই কষ্ট করে একটা লাইক দিবেন। আর যারা
শুনছেন এখনো সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে আমাদের পড়া ভালো লেগে থাকলে, আমাদের অডিও বুকটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল আইকনটি প্রেস দিয়ে রাখবেন যাতে ভবিষ্যতের ভিডিওগুলোর নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গী থাকবেন। ধন্যবাদ।